ভ্রমণ অফবিটের সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সান্দাকফু সিরিজের এই দ্বিতীয় পর্বে থাকছে তুমলিং থেকে কালিপকড়ি হয়ে সান্দাকফু ট্রেকিং এর সম্পূর্ণ বিবরণ এবং অভিজ্ঞতা। এর ফাঁকেই বলে নি, যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসুন, আশা করি সবার ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য কালিপকড়ির উদ্দেশ্যে। প্রায় 10,400 ফিট উচ্চতায় একটি ছোট্ট পাহাড়ি গ্রাম কালিপকড়ি। আজকে সকালে তিব্বতী প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তবে এই তিব্বতী প্রাতরাশের যে ব্যাপারটা, সেটা কিন্তু জানতে হলে আপনাদের অবশ্যই আগের ভিডিওটি দেখতে হবে। আমরা এখন চলেছি নেপালের ভিতর দিয়ে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নেপালের রাস্তা। নেপালের মধ্যে দিয়ে যাওয়ায় এই রাস্তায় কোনো ভারতীয় গাড়ি আসে না। গাড়ি আসার রাস্তা কিন্তু অন্য দিক দিয়ে গেছে, যেটা আপনাদের কালকে তুমলিং থেকে দেখিয়েছিলাম সেইটা। প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতর দিয়ে আমরা এগিয়ে চললাম। কিছুটা যেতেই চোখে পড়ল সেই শীতল মরুভূমির শুষ্ক অঞ্চলে জনবসতি। শুষ্ক ধূসর অঞ্চলে দূর থেকে রং বেরঙের টিনের ছাদ দেওয়া ছোট ছোট বাড়িগুলিকে কিন্তু বেশ দেখতে লাগছিল। আমাদের গাইড বললেন এই গ্রামটির নাম জৌবাড়ি। তুমলিং এর মতোই প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি। এর মধ্যে দূরে হঠাৎ একটি তুষারাবৃত শৃঙ্গ চোখে পড়ল। গাইডের কাছে জানলাম তার নাম হচ্ছে থোমোলাঞ্চু। ওইটা আসলে চীনের তিব্বতে অবস্থিত। গাইডের নেপালি ভাষায় অবশ্য উচ্চারণ বুঝতে গিয়ে আমার তো খুবই খারাপ অবস্থা। তবে আমি যেটুকু উদ্ধার করতে পারলাম তাতে মনে হলো নামটা থোমোলাঞ্চু। যদিও এটার অফিসিয়াল নাম ইন্টারনেটে দেখাচ্ছিল চিজখাম। এভারেস্ট এবং মাকালুর পাশেই অবস্থিত এই শৃঙ্গটি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, নেপালের ভেতর দিয়ে ট্রেকিং এর সময় পাসপোর্ট ভিসা না লাগলেও একটি পারমিট এবং ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড বা অন্য যে কোনো পরিচয়পত্র সঙ্গে থাকা বাধ্যতামূলক। কারণ এখানে মাঝে মধ্যেই কিন্তু ভারতীয় আধা সামরিক বাহিনী অর্থাৎ এসএসবি অথবা নেপাল পুলিশের চেকপোস্ট আছে। গাইড দেখিয়ে দিলেন দূরে ওই যে সাদা যে দোতলা বাড়িটি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে চেকপোস্ট। সামনে ছবি বা ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ, তাই দূর থেকেই আপনাদের ওটা দেখিয়ে দিচ্ছি। চেকপোস্ট পার করেই আবার ক্যামেরাটা অন করব। যাই হোক, থাকতে না পেরে আবার ক্যামেরা অন করে ফেললাম। আমাদের এখনো ডকুমেন্টস চেকিং কমপ্লিট হয়নি। এবার সামনেটা আপনাদের একবার দেখাই। শুধু দেখুন, সামনে এক নৈসর্গিক দৃশ্য। কে যেন একেবারে খাদের ধারে একটি বেঞ্চি পেতে দিয়েছে। মনে মনে সেই অজ্ঞাত ব্যক্তির রুচিকে তারিফ না করে কিন্তু পারলাম না। যাই হোক, আমরা সেখানে কিছুক্ষণ বসলাম নিশ্চিন্তে। তারপর আবার হাঁটা শুরু করলাম। কিছুটা হেঁটে এসে যে আপনাদের দেখাই, এইবারে এই যে নীল বাড়িটি দেখতে পাচ্ছেন, ওটাই আসলে চেকপোস্ট ছিল। আমরা ওই রাস্তা দিয়েই হেঁটে এলাম। এবার বলে রাখি, এখানে বেশি কিন্তু কিছু দেখেন, শুধুমাত্র পরিচয়পত্র এবং পারমিটটা একবার যাচাই করেই ছেড়ে দিল। আমরা আবার মূল গ্রামটির দিকে এগিয়ে চললাম। এই হচ্ছে গ্রামটির মূল সড়ক। আমরা এখন এসে বসেছি তেনজিং হোমস্টেতে। এটাকে হোমস্টে বলবো না দোকান বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণ এখানে দেখে মনে হলো এখানে সেফটিপিন থেকে ঘোড়ার ডিম সবই যেন পাওয়া যায়। একই ছাদের তলায় জুতো মোজা থেকে শুরু করে জামা কাপড়, রান্নার উপকরণ, মশলাপাতি সবই পাওয়া যাচ্ছিল। আসলে একদমই ছোট গ্রাম, একেবারে রিমোট এরিয়ায় অবস্থিত, তাই এখানে একটা দোকানেই কিন্তু সবকিছু পাওয়া যায়। আমরা ভেতরে গিয়ে বসলাম। কাঠের উনুনে নেপালি চা এবং বিস্কুট খেয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাইডের কাছ থেকেই জানলাম এখানে আরো কিন্তু কয়েকটি হোমস্টে আছে। গ্রামটা কিন্তু এক বাক্যে আমাদের খুবই ভালো লাগলো। বিদায় জৌবাড়ি। আমরা আবার ভারতে ঢুকে পড়লাম। সামনে সুউচ্চ নীল পাহাড়কে সাক্ষী রেখে আমরা হেঁটে চললাম। পাশে যে কাঁটাতারটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আসলে রেড পান্ডার রিজার্ভ এরিয়া। এখানে নাকি প্রচুর রেড পান্ডা দেখতে পাওয়া যায়, যদিও আমাদের কপালে একটাও জোটেনি। এই যে দেখুন, এবার হাঁটতে হাঁটতেই চোখে পড়লো ওই যে সামনেই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু আসলে সান্দাকফু। আমরা কিন্তু ওখানেই যাব। এই দেখুন, এখন আমাদের একটা দুটো পাহাড় বাকি আছে। এই পাহাড়গুলোকে ডিঙিয়ে আমরা ওই পারে যাব। যাই হোক, এবার রাস্তাটা একটু টাফ। সামনে দেখতে পাচ্ছেন পুরো একদম ঢালু এলাকা। এই পাহাড়টার আসলে এখানেই শেষ। এখান দিয়ে নেমে আমরা এবার যাব উল্টো দিকের পাহাড়টা।
তো এখানে হচ্ছে পুরোটাই একদম খাড়া ঢালু নেমে গেছে। আমি ভিডিও করব বলে সবার শেষে নামতে লাগলাম। তো এখানে আর স্টেবিলাইজ করছি না ভিডিওটা, এখানে একদম র ভিডিওটাই রাখছি। এখানে এক হাতে ক্যামেরা নিয়ে নামাটা খুবই মুশকিলের ব্যাপার। যাই হোক, মূল রাস্তাটা পেরিয়ে গেছি, এখানটা আর একটু সমতল, তারপর আবার নামতে হবে একদম নিচে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, ওইখানটায় আমরা নামবো। ওইখানে হচ্ছে ভারতীয় এসএসবির চেকপোস্ট আছে, ওই একদম নিচটায়। এই যে এইখানটা হচ্ছে মূল অংশ নামার, একদম এখানটা ঢালু, একদম খাড়া। এখান দিয়ে নামতে কিন্তু খুবই প্রবলেম হয়েছিল। আমরা কিন্তু ইচ্ছা করে একটু অ্যাডভেঞ্চার করবো বলে শর্টকাট রাস্তা দিয়ে নামছি। আসলে হাঁটার রাস্তা একটু চওড়া একটা রাস্তা আছে সাইড দিয়ে, ওই যে দেখুন নিচে যেটা দেখা যাচ্ছে ওইটা একটু ঘুরে এসছে। তো আমরা সেইটা দিয়ে না এসে এই দেখুন চারিদিকে পুরো জঙ্গল, এটার ভেতর দিয়ে যাচ্ছি। অতটা নেমে বেশ হাঁপিয়ে গেছিলাম, তাই এখানে একটু দাঁড়ালাম। এখানে কিন্তু চারিদিকে পুরো ঘন জঙ্গল। এতক্ষণ যে ফাঁকা ফাঁকা এলাকাটি ছিল সেটা কিন্তু এখন আর নেই। আমরা এখন এসে বসেছি একটি চায়ের দোকানে। জায়গাটির নাম হচ্ছে গৈরিবাস। এই এলাকাটি এমনিতে বিখ্যাত এই সান্দাকফু ট্রেকিং রুটের জন্যই, অনেকেই এই নামটা শুনেছেন। তো এটাই হচ্ছে গৈরিবাস। তবে এখানেও বাইরের দৃশ্যটা আমি এখানে দেখাতে পাচ্ছি না, কারণ বাইরেই হচ্ছে ওই এসএসবির চেকপোস্ট এবং আমাদের এখনো ডকুমেন্টস চেকিং চলছে। হ্যাঁ, বাইরে ভিডিও তোলা নিষিদ্ধ, তাই বাইরেটা করছি না। ভেতরে চায়ের দোকানে এসে বসলাম, সেটাই আপনাদের দেখালাম। বাইরে গিয়ে আবার ক্যামেরাটা অন করেছি। আমরা এখন কিছুটা দূরে চলে এলাম। দেখুন দূরে যে সবুজ বাড়িটি, ওটাই হচ্ছে চেকপোস্ট। আর ওই যে দূরে যে সাদা রাস্তাটি দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে আমরা এখন এসেছিলাম। এইবারে এই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের এবার পাকা রাস্তা ধরে এগোতে হবে। এটাই হচ্ছে মূল গাড়ি যাওয়ার রাস্তা ভারতীয় ভূখণ্ডের ভেতর দিয়ে। যারা মূলত গাড়িতে আসে ডিরেক্ট মানেভঞ্জাং থেকে সান্দাকফু, তারা কিন্তু এই পাকা রাস্তা ধরেই গাড়ি করে ওপরে ওঠে। তবে আমরা যেহেতু ট্রেকিং করেছিলাম, আমরা ভেতরে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই এই রাস্তাটা আমাদের চোখে পড়েনি। এখন আবার শর্টকাট রাস্তাটা একটু বেশি খাড়া বলে আমাদের গাইড বললেন যে ঠিক আছে এই রাস্তা দিয়েই চলুন, একটু ঠিকঠাক ভাবে যেতে পারবো আমরা। কিন্তু এইখানে রাস্তাটা কিন্তু একটু বেশি টাফ। আমরা আবার মূল রাস্তা ছেড়ে চলে এলাম শর্টকাটে। এই দেখুন গাছের ডালপালা পাতা ভেঙে আমরা আবার এগিয়ে চলেছি। এখানটা কিন্তু বেশ খাড়া। এখানে মূলত আছে বাঁশবন এবং তার সাথে প্রচুর নাম না জানা লতা পাতা, এবং এখানে খুব ঘন জঙ্গল। মাঝে মধ্যেই হাঁপিয়ে উঠছিলাম। বেশ কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওপরে উঠতে লাগলাম 8000 ফিট উচ্চতায় গৈরিবাস থেকে কালীপোখরির উদ্দেশ্যে। এখানে একটু সিঁড়ি করা আছে, কিছুটা উঠে দেখতে পেলাম। তো এখানে অতটা চলতে অসুবিধা হচ্ছিল না সিঁড়ি থাকায়, তবে মাঝে মধ্যেই কিন্তু একটু দাঁড়িয়ে যেতে হচ্ছিল, বেশ হাত ধরে যাচ্ছিল। একদমই পুরো খাড়া এই রাস্তাটি। এই সিঁড়ির রাস্তা শেষ হতেই চারিদিকে তাকিয়ে কিন্তু আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। একবার সামনেটা শুধু তাকান, সত্যি মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানে আমরা চলে এসেছি। বাকি সব পাহাড় কিন্তু আমাদের নিচে, একমাত্র সিকিমের কিছু পাহাড়, এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘাকে বাদ দিলে বাকি সব পাহাড়ের থেকে আমরা কিন্তু এখন উপরে আছি। এই যে এইবারে প্রসঙ্গে আসি, এই হচ্ছে আমাদের গাইড। তার নাম বললেন রাজু, তবে নেপালি উচ্চারণের নামটা হয়তো আমি ভুলও বলতে পারি। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ বসে রইলাম। রাস্তার ধারেই বেশ বসার জায়গা হয়ে গেছে। আর এইবারে দেখুন এখান থেকে পুরো রাস্তাটি দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন এই পাহাড়টা থেকে, এই যে এই পাহাড়টাই হচ্ছে তুমলিং, এই দিকটা হচ্ছে কালীপোখরি। তারপরে আমরা এখান দিয়ে গোটা রাস্তাটা আজকে নেমেছি। এই পাহাড়টাকে ডিঙিয়ে আমরা এই পাহাড়টার আবার ওপরে উঠে এলাম আজকে। এই দেখুন পুরো একদম সাপের মতন পাকানো রাস্তা ধরে। তবে ভেবেই কিন্তু বেশ একটা রোমাঞ্চ হচ্ছিল যে পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে আসাটা বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার।
তো আমরা আবার ঢুকে পড়েছি নেপালের রাস্তায়। কালীপোখরি যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে গাড়ি করে যেটা ভারতীয় ভূখণ্ডের ভেতর দিয়ে, আর আরেকটা হচ্ছে ট্রেকিং এর রাস্তা যেটা কিন্তু একদম নেপালের ভেতর দিয়ে। তো আমরা এখন নেপালের ভেতরেই আছি। এখানে দেখুন এতটা উচ্চতায় চড়ুই পাখি হঠাৎ চোখে পড়লো, ভিডিও না করে পারলাম না, মনে হলো যেন আমাদের পশ্চিমবঙ্গের কোনো পাড়া গায়ে চলে এসেছি। আমাদের গাইড বললেন এখন আমরা ঢুকে পড়েছি কায়াক্কাট্টা বলে একটি জায়গায়। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত শোনালেও এইটা আসলে একটি ছোট্ট জনপদ, নেপালে অবস্থিত। এখানে সব মিলিয়ে দেখলাম একটি হোমস্টে আছে এবং তার সাথে 2-3টে ঘর। আমরা এখন দাঁড়িয়ে আছি কায়াক্কাট্টা গ্রামে। এই নীল যে বাড়িটি বাদিকে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে দোকান এখানেই আজকে আমরা লাঞ্চ করব। দেখুন একদমই খাদের ধারে খুব সুন্দর এলাকায় এটি অবস্থিত। গ্রামটাও একদম ছবির মতন সুন্দর, দূরে নীল পর্বতের রাশি দেখা যাচ্ছে। এইবার চলুন একবার খাবার জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। এখানেই মূলত একটি দোকান আছে চোখে পড়লো, আমরা এখানেই ঢুকে পড়লাম। গাইডেরও দেখলাম বেশ চেনা। এই দেখুন এখানে একটা ছোট্ট কাঠের এরকম শোকেস, সেটার ভেতরেই মূলত সব সৎ সরঞ্জাম রাখা আছে, বিস্কুট থেকে শুরু করে ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস সবই। এখানে কিন্তু ফ্রিজের কোনো কারবার নেই, কোল্ড ড্রিঙ্কসও দেখলাম খোলা। আর এই যে এই হচ্ছে টেবিল, এখানেই আমরা আজকে লাঞ্চ করব। আর এই হচ্ছে বাইরেটা, দূরে জানলার ভেতর দিয়ে নীল পাহাড়ের রাশি দেখতে দেখতে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ম্যাগি। যাই হোক, খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, এইখানটায় আমি আর কিছু বলছি না, এখানে শুধু আপনি শুনুন। প্রচুর নাম না জানা পাখির আওয়াজে চারিদিকে মুখরিত হয়ে উঠছিল। তুমলিংয়ে 4 ডিগ্রি তাপমাত্রা যে কখন 2-3 ডিগ্রিতে নেমে গেছে, তাও দুপুরবেলা, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। অথবা আপনারাও বিশ্বাস করছিলেন না এতক্ষণ আমি যখন বলছিলাম যে 4 ডিগ্রি, কারণ কোনো বরফ টরফের চিহ্ন নেই। যাই হোক, এই দেখুন এই প্রথমবার আমরা রাস্তায় এবার বরফ দেখতে পেলাম। আর আমার ফোনে ইন্টারনেটে দেখাচ্ছিল তাপমাত্রা প্রায় এখন 2 থেকে 3 ডিগ্রি। এখন ঘড়িতে বিকেল 5টা, আমরা পৌঁছালাম কালীপোখরি। এই যে সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটার নামেই কিন্তু এই জায়গাটির নাম কালীপোখরি। কালীপোখরি অর্থাৎ কালো জলের পুকুর বা লেক। চারিদিকে সব বৌদ্ধ পতাকা লাগানো এবং মাঝখানে পাথর দিয়ে ঘেরা এক অপূর্ব সুন্দর এই লেকটি। কয়েকটি হাঁসও দেখলাম চড়ে বেড়াচ্ছে। এই যে এই রাস্তাটি দেখুন, মাঝখানে অ্যাকচুয়ালি এটার বর্ডার, এটার ডান দিকটা হচ্ছে অ্যাকচুয়ালি নেপাল আর এই বাঁ দিকটা হচ্ছে ভারত। আর এই যে এই দেখুন, এগুলো হচ্ছে কিন্তু সব নেপালের সব পাহাড় এবং ছোট ছোট জনপদও চোখে পড়ছিল। তো আমরা এখন পুরোপুরি আছি নেপালে, বাড়িঘরগুলো সবটাই হচ্ছে নেপাল এবং আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেইটা হচ্ছে ভারত। অবশেষে পৌঁছে গেলাম আমাদের নতুন হোমস্টে কালীপোখরিতে, ইয়ালুং হোমস্টে। ডেসক্রিপশন বক্স এবং ক্যাপশনে অবশ্যই এটার সব যোগাযোগ কিভাবে করেছি সেগুলো সব দেওয়া থাকবে। তো যাই হোক, আগে চলুন এটার ভেতরটা একবার ঘুরিয়ে নিয়ে আসা যাক। এখানে মূলত দুটো বাড়ি আছে, দুটো বাড়ি মিলিয়ে আর কি ইয়ালুং হোমস্টে। তো এই বাড়িটা পুরোটাই টিনের চাল দেওয়া এবং টিনের ছাউনি। তো এইটা হচ্ছে ওদের ডাইনিং রুম কাম কিচেন, এটা পুরোটাই আলাদা। এই যে এখানে দেখুন, এখানে ডাইনিং রুমে কয়েকটা বেঞ্চ পাতা আছে, চেয়ার টেবিল, পুরোটাই হচ্ছে দেওয়ালগুলো কাঠের এবং ওপরে টিনের ছাউনি দেওয়া। এইখানে দেখছিলাম কাঠের উনুনে রান্না হচ্ছিল। আর এই দেখুন, এই যে টেবিলে যেগুলো রাখা আছে, এই যে বড় বড় যে ফ্লাস্কের মতো যে কন্টেনার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে কি বলুন তো,
এগুলো হচ্ছে গুরাজ। গুরাজ অ্যাকচুয়ালি এখানকার নেপালি ট্র্যাডিশনাল মদ, যেটা রডোডেন্ড্রন গাছের ফল দিয়ে তৈরি হয়, এবং এটা বিভিন্ন কালারের পাওয়া যায়, মূলত লাল, কারণ রডোডেন্ড্রনের ফলের যে রস সেটা লাল, সেই জন্য। তো এইখানে দেখলাম প্রায় এরকম থাকে থাকে সব গুরাজ রাখা আছে। তো যাই হোক, এবার আমরা বাইরে বেরিয়ে আমাদের হোমস্টের ভেতরটায় যাচ্ছি। এই হচ্ছে হোমস্টের ভেতর, পুরোটাই হচ্ছে কাঠের তৈরি এখানে। আচ্ছা, এইগুলো হচ্ছে এখানকার যিনি হোমস্টের মালিক তার মেয়ের এই আঁকাগুলো। তো ওনার সাথে গল্প করছিলাম, উনি বললেন যে ওনার মেয়ে নাকি কালিম্পং এ একটা স্কুলে পড়ে, তো এখানে থাকে না। যাই হোক, এইটা হচ্ছে আমাদের রুম। এই যে দেখিয়ে দিই, আমরা 3 জন ছিলাম, কিন্তু আমাদের জন্য চারটে বেডই অ্যালট করা হয়েছিল, কারণ এখানে ওইসবের কোনো ব্যাপার নেই, পার ডে পার হেড সিস্টেমে। আচ্ছা, এইবারে বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস একটু অসুবিধা, সেটা হচ্ছে এখানে বিশেষ করে সন্ধে নামলে বাথরুমে কিন্তু জল পাওয়া যাবে না, কারণ বাথরুমের সব জল কিন্তু এখানে জমে যায়। এখানে একটা বড় জানলা দেওয়া আছে, পর্দা দেওয়া। এইটা আমার সব থেকে ভালো লেগেছিল, কারণ এই রুম থেকে একদম পরিষ্কার কিন্তু এই দিকে সানসেট দেখা যায়। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ এই দিকটা পুরোটাই হচ্ছে নেপালের অংশ। নেপালের পশ্চিম দিকটার এখানেই পুরো সূর্যটা অস্ত যায়। কিন্তু এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাবেন না, কারণ কাঞ্চনজঙ্ঘা আমাদের কিন্তু ডান দিকে আছে, অর্থাৎ উত্তর দিকে। একটা জিনিস কিন্তু মানতেই হবে, পাহাড়ে যে কোনো জায়গাতেই যাই, এদের আতিথেয়তার কিন্তু কোনো খামতি নেই। আমরা যেতে যেতেই আমাদের মেটে আলু সেদ্ধ করা একটা জিনিস দিল। প্রথমে আমরা ঠিক বুঝিনি, কিন্তু খেয়ে বুঝলাম ওটা আসলে মেটে আলু। ওরা নেপালিতে কিছু একটা নাম বলছিল, আমার ঠিক খেয়াল নেই নামটা। এইটা দিয়েছে, কিন্তু তারপরেই আমাদের সামনে হাজির হলো পপকর্ন। হ্যাঁ, ঠিকই, 10,000 ফিট উচ্চতায় নেপালের এক প্রত্যন্ত গ্রামে আমরা পেয়েছিলাম কিন্তু পপকর্ন, বিকেলের স্ন্যাক্স। 1 গামলা পপকর্ন এবং তার সাথে হচ্ছে চা, নেপালি চা, মানে যাকে বলে অসাধারণ। যাই হোক, আমরা বেশি রাত করিনি, কালকে আবার আমাদের রওনা হতে হবে। শুধু আজকে রাতটুকুর জন্যই আমাদের কালিপকড়িতে এই ইয়ালুং হোমস্টে হচ্ছে আমাদের ঠিকানা। কালকে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের শেষ গন্তব্য, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন সান্দাকফুর দিকে। সুপ্রভাত। একটা নীল কুড়েঘর টাইপের দেখতে পাচ্ছেন ডান দিকে, এটা হচ্ছে নেপাল পুলিশের চেকপোস্ট। তো ওরা এখানে ওই একই ব্যাপার, এখানে হচ্ছে আমাদের 100 টাকা মতন দিতে হয়েছিল, এই পারমিট টাইপের একটা এন্ট্রি ফি বলা যেতে পারে। এই যে এই দেখুন, এখান থেকে সান্দাকফু কিন্তু প্রথমবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যে এই পাহাড়ের মাথাটা হচ্ছে সান্দাকফু। যাই হোক, আজকে 10 কিলোমিটার মতো বাকি আছে, আমরা সকাল সকাল রওনা দিয়েছি। এখন বাজে সকাল 8টা। দূরে কালিপকড়িকে বিদায় জানিয়ে আমরা হেঁটে চললাম আমাদের প্রধান গন্তব্যের দিকে। এখানে কিন্তু তাপমাত্রা আরো ভয়ঙ্কর। এখানে রাতের বেলা তো অবশ্যই 0-তে নেমে গেছিল তাপমাত্রা, আর এখন এখানে তাপমাত্রা দেখাচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, আমাদের একদম হাড় হিম করা ঠান্ডা, আর প্রচন্ড এখন হাওয়া দেওয়া শুরু করেছে, মানে যত উপরে উঠছি তত যেন হাওয়ার গতিবেগও বাড়ছে। যাই হোক, আমরা এগিয়ে চললাম। আমাদের যা জ্যাকেট ট্যাকেট ছিল সব আমরা চাপিয়ে নিয়েছি আজকে কিন্তু এখানে ঠান্ডার তীব্রতা অনেকটাই বেশি। এই দেখুন, বলতে না বলতেই চোখে পড়লো, এইটা আসলে একটা পাহাড়ি ঝোড়া ছিল, তো কালকে রাতে কিন্তু একেবারেই জমে গেছে, তো এখনো সেইটা গলেনি। বেলা বাড়লে অবশ্য এগুলো গলে যাবে। এইবার আমরা আবার ঢুকে পড়লাম শর্টকাট রাস্তায়, কারণ মূল রাস্তা দিয়ে গেলে বেকার বেকার আমাদের গাড়ির ধোঁয়া খেতে হচ্ছিল, কারণ এখন ভারতের রাস্তার ওপর দিয়েই আমাদের যেতে হচ্ছে। তো আমরা গাইডকে বলাই, গাইড বললেন কোনো অসুবিধা নেই, একদম পাশ দিয়েই জঙ্গলের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, তো সেটা দিয়ে আমরা যাব। তো এই হচ্ছে সেই শর্টকাট রাস্তা। এখানে কিন্তু একদম বড় কোনো গাছপালা নেই, দেখতেই পাচ্ছেন, একদম ছোট ছোট গাছপালা। পুরো পাহাড়ের খাদের পাশ দিয়ে আমরা হেঁটে চললাম। এই দেখুন, আবার কিছুটা যেতেই আরেকটা ঝর্ণা, এটাও পুরোপুরি জমে গেছে। এই দেখুন, পুরো চাপ চাপ বরফ এখানে পড়ে আছে। সবসময় তার শর্টকাট রাস্তা পাওয়া যায় না,
কিছুটা গিয়ে শর্টকাট রাস্তা শেষ, আমরা আবার চলে এলাম মূল রাস্তায়। এটা অবশ্য ভারতের ওপর দিয়ে গেছে, ভারতের যে মূল রাস্তাটি সেইটা। এখন আমরা আবার কিন্তু ভারতে ঢুকে পড়েছি, মানে বেশ মজাই লাগছিল, মাঝে মাঝে ভারত মাঝে মাঝে নেপাল। এই হচ্ছে রাস্তা। আবার কিছুটা যেতেই একটা শর্টকাট রাস্তা আমরা খুঁজে পেলাম। তো গাইড বললেন হ্যাঁ আমরা যেতেই পারি এটা দিয়ে। তো ওইটা দিয়ে আমরা এখন উঠে চলেছি। এমন সময় দূরে দেখতে পেলাম এই দৃশ্য। ওইটা হচ্ছে মূল রাস্তা যেটা দেখতে পাচ্ছেন। দেখুন দু একটা গাড়িও দেখতে পাচ্ছেন আশা করি, আমি জুম করেছি ক্যামেরাটাকে। ওইটা দিয়ে গাড়িগুলো নামে, কিন্তু গাড়িগুলোর আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় যা অবস্থা দেখছিলাম ভয়ঙ্কর। আমি ব্যক্তিগতভাবে বলবো কেউ যদি পারেন তাহলে হেঁটে আসাটাই সব থেকে ভালো, কারণ গাড়িতে আস্তে আস্তে কোমর থেকে শুরু করে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একদম বিকল হয়ে যাবে। এবং তার সাথে যদি একেবারে এনজেপি থেকে ডিরেক্ট সান্দাকফু চলে আসেন কোনো নাইট স্টে না করে, তাহলে কিন্তু অল্টিটিউড সিকনেস এখানে অবশ্যই হবে, এবং সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমরা কিছুটা হেঁটে নিয়ে এখানে একটু বসলাম। চারিদিকটা অনেকটাই যেন ফাঁকা, কেউ যেন পরিষ্কার করে দিয়েছে, তবে এটা পুরোটাই একদম প্রাকৃতিক। এইখানটায় হঠাৎ করে রাস্তাটা যেন হঠাৎ করে একটু ছোট হয়ে গেল, মানে দুটো প্রায় পাথরের চাই ছিল বড় বড়, তার মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা। আমরা এর আগে অনেকের মুখে শুনেছিলাম আসার আগে যে এই কালীপক্রি থেকে যে সান্দাকফু যাওয়ার শেষ 5 কিলোমিটার নাকি সব থেকে কঠিন। এখন আমরা পৌঁছে গেছি সেই শেষ 5 কিলোমিটারে, তবে সব ক্লান্তি যেন এই দৃশ্যের কাছে হার মেনে যাচ্ছে। দেখুন যাই হোক, আজকে আবার আমাদের দুপুরে ওখানে গিয়ে খাওয়া আছে, তো আমরা বেশি দেরি করছি না, অলরেডি 12টা বেজে গেছে ঘড়িতে। আমরা এগিয়ে যাই। এই জায়গাটায় মনে হচ্ছিল সত্যি যেন পুরো 90 ডিগ্রি অব্দি খাড়া পাহাড়টা। আমরা ওই নিচটাই ছিলাম যেটা দেখাচ্ছিলাম, তারপর সোজা একদম 90 ডিগ্রি প্রায় খাড়া এই পাহাড় দিয়ে ওপরে চলে এলাম ফট করে। তবে এই দেখুন, উচ্চতা বাড়ার সাথে সাথেই এই নৈসর্গিক দৃশ্য, এটা কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, এখান থেকে একমাত্র এটা দেখা যায়। এই দৃশ্যের কাছে সব ক্লান্তি যেন বারবার হার মেনে যাচ্ছে। আর এই দেখুন, একটু বাঁদিকে ক্যামেরাটা ঘোরাতেই চোখে পড়ল আমাদের এখনো ওই অবধি কিন্তু যাওয়া বাকি, ওইটাই হচ্ছে আমাদের হোমস্টে। তো এখানে অবশেষে এই মাইলস্টোন দেখে মনে একটু জোর পেলাম। সান্দাকফু দেখাচ্ছে 0 কিলোমিটার, অর্থাৎ এই জায়গা থেকেই সান্দাকফু এলাকা শুরু। আর এখান থেকে ফালুটের রাস্তাও আছে, তবে আমরা এই জার্নিতে প্রথমবার যেহেতু ট্রেক করছি ফালুট করিনি। ফালুটটা হচ্ছে এখান থেকে আরেকটু সোজা হেঁটে যেতে হয়, তবে ওটা বেশি কঠিন নয়, সান্দাকফু ওঠাটাই হচ্ছে সব থেকে বেশি কঠিন। অবশেষে আমরা চলে এলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানে, সান্দাকফু। দেখেই বোঝা যাচ্ছে বাকি সব পাহাড়গুলোই আমাদের নিচে। এটাই হচ্ছে নামাবুদ্ধা হোমস্টে। আমরা এখানেই ছিলাম, পুরো বাড়িটাই কাঠের। এমনিতে এখানকার কর্মচারীদের ব্যবহারও খুব ভালো, শুধু শীতকাল বলে এখানে আরেকটা অসুবিধাও ছিল, সন্ধে হয়ে গেলে পরে এখানে কিন্তু আর জল পাওয়া যাবে না, সব জলের পাইপ এখানে কিন্তু জমে যায়। আর এছাড়া আরেকটাও এখানে সমস্যা আছে যেটা আমার মনে হয়েছিল, সেটা হচ্ছে এখানকার যিনি ম্যানেজার ছিলেন তার ব্যবহার একটু রুক্ষই ছিল। কর্মচারীদের এখানে ব্যবহার কিন্তু খুবই ভালো। এতদিন কিন্তু আমরা পাহাড়ে যেখানেই থাকি সবাই আমাদের বলেছিল যে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নাকি সব থেকে দামি, কিন্তু আমি বলবো তাহলে এভারেস্ট ভিউ রুম যদি হতো তাহলে কেমন হতো, ওটা কি আরো দামি? এই দেখুন, নববুদ্ধা হোমস্টে থেকে এভারেস্ট। এবার কোন শৃঙ্গটা এভারেস্ট সেটা কিন্তু আমি বলবো না, আপনারা দেখি বলুন তো। পারলে কেউ যদি জানেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আর আমি অবশ্যই বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই, সেটা কিন্তু পরের এপিসোডে থাকবে। সেটা হচ্ছে আমাদের শেষ এপিসোড সান্দাকফু সিরিজে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। সান্দাকফু সিরিজের শেষ পর্ব খুব তাড়াতাড়ি আসবে, দেখা হচ্ছে আগামী পর্বে।